এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছি। আজকের ক্লাসে মূলত আমরা জৈব যৌগ থেকে কিছু প্রশ্ন সলভ করাবো যেগুলো বোর্ডে এসেছে। চলো শুরু করি। তো এখানে প্রথমে যে প্রশ্নটা আছে সেখানে আমরা যদি উদ্দীপকটা দেখি, উদ্দীপকে লেখা আছে এখানে আমাদের ক্যালসিয়াম কার্বাইড CaC2, তার সাথে পানির বিক্রিয়া হচ্ছে এবং পানির বিক্রিয়ায় A তৈরি হচ্ছে। তার মানে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এখানে A আসলে কে ছিল। এর সাথে এখানে প্রোডাক্ট তৈরি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানে থাকা এর সাথে আমরা আবার প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট দিয়ে বিক্রিয়া দিচ্ছি এবং সেখান থেকে তৈরি হচ্ছে বি। তার মানে আমরা এখনও এ কে চিনি না এবং বি কেও চিনি না। আমাদের প্রথম কাজ হচ্ছে এই উদ্দীপকটা ক্র্যাক করে ফেলা, তারপর আমরা মূলত এখান থেকে 3 আর 4 নম্বর প্রশ্ন সলভ করব। চলো শুরু করি যে পুরোটা বিক্রিয়াতে আসলে এ আর বি কে তৈরি হয়। তাহলে খুব স্বাভাবিকভাবে ক্যালসিয়াম কার্বাইড যখন পানির সাথে বিক্রিয়ায় যায় ভাইয়া, তখন সেখানে আসলে কি তৈরি হয়? ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়ায় মূলত তৈরি করে অ্যাসিটিলিন গ্যাস। যারা জৈব যৌগ একবার পড়েছো তাদের খুব স্বাভাবিকভাবে এটা মাথায় থাকার কথা যে ক্যালসিয়াম ভাইয়া কীভাবে ছিল, 2+ এভাবে ছিল, আর দুইটা কার্বন মূলত নিজেদের মধ্যে এভাবে ট্রিপল বন্ডে থাকে এবং প্রত্যেকটা কার্বন মাইনাসে হয় বা মাইনাস চার্জে থাকে। অন্যদিকে আমাদের এই যে H2 ছিল, H2-এর মধ্যে আজীবনই আমরা জানি একটা থাকে হাইড্রোজেন প্লাস আর একটা থাকে হাইড্রোক্সিল মাইনাস। তাহলে পানির হাইড্রক্সিল মূলত যায় ক্যালসিয়ামের কাছে আর হাইড্রোজেন মূলত যায় এই C2 এর কাছে বা কার্বাইডের কাছে। তাহলে সেখান থেকে আমরা যদি দেখি ক্যালসিয়াম চলে যাবে হাইড্রক্সিলের কাছে এবং ক্যালসিয়াম দুইটা হাইড্রক্সিলের সাথে যুক্ত হবে, যেহেতু ক্যালসিয়াম 2+ এবং হাইড্রক্সিল শুধু মাইনাস। অন্যদিকে এখানে থাকা এই প্রত্যেকটা C- এর কাছে একটা করে হাইড্রোজেন প্লাস যাবে, যদি যায় তাহলে এখানে H দিলাম এবং বাকি এখানে আলটিমেটে ট্রিপল বন্ড দিয়ে CH এভাবে। তার মানে হাইড্রোজেনগুলো এই কার্বনের দুই হাতে যুক্ত হয়ে যাবে। এই যে যৌগটা তৈরি হলো এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন, অথবা এটাকে আমরা কী নামে ডাকি? ইথাইন গ্যাস নামেও ডাকি। তাহলে এই যে ইথাইন যে তৈরি হবে সেটাই মূলত কিন্তু আমাদের এ যৌগ। তোমরা একটু দেখে আসো এই যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়ায় A তৈরি হয় এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো ছিল এইটা, তাহলে এই অ্যাসিটিলিন বা ইথাইনই মূলত আমাদের A। যদি এই পর্যন্ত আমরা বুঝে যাই তাহলে এর পরের বিক্রিয়াটাতে A কে আমরা মূলত বিজারিত করছিলাম, হাইড্রোজেন যুক্ত করছিলাম প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের সাহায্যে, দুঃখিত। তাহলে এখান থেকে আলটিমেটলি এই যে আমাদের CH ট্রিপল বন্ড CH এই যৌগটা ছিল তার সাথে যখন মূলত আমরা হাইড্রোজেন যুক্ত করি এবং এখানে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট ব্যবহার করি, মাথায় রাখবে এই বিক্রিয়াতে শুধুমাত্র এখানে একটা পাই বন্ধন ভেঙে যাবে। যদি একটা পাই বন্ধন ভেঙে যায় তাহলে স্বাভাবিকভাবেই প্রত্যেকটা কার্বনের একটা করে হাত ফাঁকা হবে এবং সেই হাতে দুইটা হাইড্রোজেন বসে যাবে। তাহলে ঘটনা ঘটে অনেকটা এরকম যে CH এবং এখানে হচ্ছে যদি একটা হাইড্রোজেন বসে যায় তাহলে সেটা হবে CH2, মাঝখানে দুইটা হাত থেকে গেল এবং এইখানে আমরা আরেকটা হাইড্রোজেন বসালে সেটা হবে CH2। তো মূলত এইভাবে আমরা ইথাইন থেকে পেয়ে গেলাম, ইথাইন থেকে মূলত আমরা ইথিন পেয়ে গেলাম। তাহলে ভাইয়া এটা যদি আমাদের A হয়, একটু আগেও দেখলাম আমরা A মানে হচ্ছে গিয়ে যে এইটা A, এবং এখান থেকে আলটিমেটলি আমরা পাবো কাকে? B। যদিও এটা A নয়, কজ আমি এখানে বন্ধনটা ভেঙে দেখিয়েছি। A হওয়ার জন্য এখানে আসলে বন্ধনটা থাকতে হবে। তো আশা করি বুঝাতে পেরেছি এখানে থাকা আলটিমেটলি A যৌগের সাথে হাইড্রোজেন যুক্ত করলে বা প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের সাহায্যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিলে B তৈরি হবে। তাহলে আমার A আইডেন্টিফাই করা হয়ে গেল, B আইডেন্টিফাই করা হয়ে গেল। এবার আমরা 3 নম্বর প্রশ্নের দিকে যাব। বলা হলো এ হতে কিভাবে একটি অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করবে বর্ণনা করো। আমাদের পুরো HSC বইয়ের মধ্যে কিন্তু বা HSC বইগুলোর মধ্যে শুধুমাত্র একটা রিয়াকশনই আছে যেখান থেকে আমরা ইথাইন থেকে অ্যারোমেটিক যৌগ তৈরি করতে পারবো। তাহলে CH ট্রিপল বন্ড CH এই যৌগটা থেকে চাইলে আমরা ডিরেক্ট জাস্ট আয়রন এবং 400 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস বা 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করে এই ইথাইনের পলিমারকরণের মাধ্যমে বেনজিন তৈরি করতে পারি। ব্যাপারটা ঘটে অনেকটা এরকম যে CH এখানে থাকে, ট্রিপল বন্ডে এখানে আরেকটা CH, এখান থেকে আলটিমেটলি আমাদের আরেকটা CH দিয়ে এখান থেকে আমরা আরেকটা ট্রিপল বন্ড এবং এখানে আরেকটা CH আসবে। সেমেতে এখানে একটা CH দিলে এখানে ট্রিপল বন্ডে এখানে আরেকটা CH। তো মূলত আমরা কি করলাম,
তিনটা ইথাইনকে এভাবে সাজালাম, সাজানোর পরে এখান থেকে মূলত কি হয়, এখান থেকে মূলত তাদের প্রত্যেকের একটা করে বন্ধন ভেঙে যায়। তুমি যদি একটু ভালো করে ভেবে দেখো যে এই অঞ্চল থেকে তাদের প্রত্যেকের একটা করে বন্ধন ভেঙে যাচ্ছে এই রিয়াকশনে ওই আয়রনের কারণে এবং টেম্পারেচারের কারণে, তাহলে এখানে প্রত্যেকটা কার্বনের একটা করে হাত ফাঁকা হবে। আর প্রত্যেকটা কার্বনের যদি একটা করে হাত ফাঁকা হয়, সেই হাতগুলো দ্বারা তারা মূলত একে অপরের সাথে যুক্ত হয়ে যায়। আর একে অপরের সাথে যুক্ত হলে আমরা যদি এই যৌগটাকে একটু দেখতে চাই ভালো করে, তাহলে কি তৈরি হবে, আমি জাস্ট এই চিহ্নটা একটু ঠিক করে নিই, যে খুব স্বাভাবিকভাবেই তাহলে যৌগটা দেখতে অনেকটা এইরকম হবে। দেখো CH থাকলো, এখানে তো ডাবল বন্ড থাকবে, কজ তিনটার মধ্যে দুইটা বন্ধন আছে। এখানে এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, সেই হাত দিয়ে এই কার্বনের যে হাতটা ফাঁকা হলো সেই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। সেভেতে এই কার্বনের মধ্যে দুইটা হাত ছিল, এখানে আলটিমেটলি C, ওর হাতের হাইড্রোজেনের কোনো চেঞ্জ হবে না। এখানে যে কার্বন ছিল সেও যেভাবে ছিল সেভাবে থাকবে। এখানে একক বন্ধন দিয়ে এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে, কজ দুইজনেরই একটা করে হাত ফাঁকা ছিল। এবং একেবারে শেষে মাঝখানের এই কার্বন, তার সাথে তার ডাবল বন্ধন হবে, এখানে একটা সিঙ্গল বন্ড এবং এখানে একটা হাইড্রোজেন থেকে যাবে। তো এই যে যৌগটা আমরা তৈরি করলাম, খুব সহজেই তোমার বুঝে দেওয়ার কথা, এটাই মূলত আমাদের বেনজিন। এবং দেখে বোঝা যাচ্ছে যে বেনজিনের মতো হুবহু শেপ কিন্তু সে তৈরি করেছে। তাহলে আজকে বেনজিনের শেপটা কেমন দেখতে, এইরকম। আমরা মূলত বেনজিনকে এইভাবে প্রকাশ করে থাকি। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে 3 অণু ইথাইন এক বেনজিন তৈরি করছে। তো এটাই হচ্ছে আমাদের 3-এর সমাধান, যে আমরা অ্যাসিটিলিন বা ইথাইন থেকে মূলত বেনজিন বা প্রধান অ্যারোমেটিক যৌগ বেনজিন তৈরি করতে পারি। যদি আমরা 4 নম্বর প্রশ্নটার দিকে তাকাই, তাহলে এ ও বি এর মধ্যে কোনটি অধিক অম্লধর্মী বা অম্লীয় সেটা কিন্তু আমরা খুব ইজিলি ব্যাখ্যা করতে পারবো। এবং এই প্রশ্নটা ব্যাখ্যা করা মূলত আলটিমেট ওয়েতে আমাদের ইজি, জাস্ট আমরা হচ্ছে সংকরণ দ্বারা এই ব্যাপারটাকে ব্যাখ্যা করতে পারি। তার সাথে জাস্ট একটা বা দুইটা বিক্রিয়া দেখালে কিন্তু বিক্রিয়াটা মানে কি বলে কোয়েশ্চেনটা অ্যান্সার করা হয়ে যায়। তো আমরা যদি একটু বলি যে কিভাবে মূলত এটা আমরা অ্যান্সার করতে পারি, তো আমাদের বি যে যৌগটা ছিল সেটা ছিল ভাইয়া ইথিন, এবং এ যে যৌগ ছিল সেটা ছিল মূলত ইথাইন। তাহলে এটা হচ্ছে আমাদের বি। এখান থেকে আমরা যদি এই যৌগটা দেখতে চাই, তাহলে এই যৌগটা দেখতে হবে এরকম, মানে আমাদের ইথাইন। তো আজকে আমরা যদি একটু কথাবার্তা বলি, যে ঘটনাটা ঘটে যায় সেটা হচ্ছে এই যে এখানে থাকা কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য সেটা হয়ে যায় 0.134 ন্যানোমিটার। অন্যদিকে এখানে থাকা এই কার্বন থেকে যে কোনো একটা হাইড্রোজেনের দূরত্ব হচ্ছে 0.109 ন্যানোমিটার। আর এইখানে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যটা হ্রাস পেয়ে হয় 0.120 ন্যানোমিটার। আর কার্বন হাইড্রোজেন যে কোনো একটা বন্ধনই যদি জিজ্ঞাসা করি সেটা হয়ে যায় 0.106 ন্যানোমিটার। তো এই বন্ধন দৈর্ঘ্যগুলো তো আমার মুখস্থের মতো রাখলে ভালো হয়, এগুলো থেকে ডিরেক্ট এমসিকিউ চলে আসে। এর পেছনের কারণ কিন্তু আমরা জানি যে এখানে সংকরণ হিসেবে সংঘটিত হয় হচ্ছে মূলত sp2 সংকরণ, আর এইখানে মূলত সংকরণটা সংঘটিত হয় হচ্ছে sp সংকরণ। এখানে s অরবিটালের পার্সেন্টেজ জানতে চাইলে খুব স্বাভাবিকভাবে তোমাকে বলতে হবে এখানে মূলত 33.33% কাজ করে বা s অরবিটাল থাকে। আর এখানে সংকরণে s এর পার্সেন্টেজ জানতে চাইলে সেখানে বলতে হবে যে এখানে 50% s অরবিটাল ছিল আমাদের। তো যে জিনিসটা ঘটে যায় আমরা জানি সবাই যে যখনই সংকরণে s অরবিটালের পার্সেন্টেজ বেড়ে যাবে তখন সেই বন্ধন দৈর্ঘ্য হ্রাস পেয়ে যায়। বন্ধন দৈর্ঘ্য হ্রাস পেয়ে গেলে আমরা বলি সেই বন্ধনের ইলেকট্রন জোড়কে কার্বন কি করতে পারে, খুব সহজে নিজের দিকে টেনে নিতে পারে তুলনামূলকভাবে। এই যে এই বন্ধন দৈর্ঘ্য ছোট হওয়ায় এখানে থাকা কার্বনের নিউক্লিয়াস এই বন্ধনের উভয় ইলেকট্রন নিজের দিকে টেনে নিতে পারে। অন্যদিকে এখানে বন্ধন দৈর্ঘ্য তুলনামূলক বেশি হওয়ায় এই কার্বনগুলো কখনোই তার হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে পুরোপুরি নিয়ে নেয় না। আমরা এরকম ধরনের কোনো বিক্রিয়া দেখতে পাই না। তাহলে সংকরণের কারণে বন্ধন দৈর্ঘ্য ছোট হয়ে যাওয়া, আর বন্ধন দৈর্ঘ্য ছোট হওয়ার কারণে নিউক্লিয়াস ওই সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে সম্পূর্ণরূপে নিজের দিকে টেনে নিতে পারে, যার কারণে ইথাইনের অম্লধর্মিতা বেশি হয় এবং এখানে থাকা এই হাইড্রোজেনটা হাইড্রোজেন প্লাস আকারে বের হতে পারে, যেটা এই ইথিনের ক্ষেত্রে কখনোই দেখা যায় না। তাহলে এভাবে আমরা থিওরিটিক্যালি জিনিসটা ব্যাখ্যা করতে পারি এবং তার সাথে আমরা একটা বিক্রিয়া দেখাতে পারি।
ফর এক্সাম্পল আমাদের আজকে এই যে ইথাইন ছিল, সেই ইথাইন হচ্ছে HC≡CH ছিল, তার সাথে আমরা ডাইয়ামিন সিলভার নাইট্রেটের বিক্রিয়া দিতে পারি। তাহলে সিলভার এখানে আমরা ডাইয়ামিন দিলাম, এবং এখানে নাইট্রেট মানে হচ্ছে NO3। তো যখন এই ইথাইনের সাথে এই যৌগটা বিক্রিয়া দেয়, এটার নামটা আমি একটু লিখে দিচ্ছি, এটার নাম হচ্ছে ডাইয়ামিন সিলভার 1 নাইট্রেট। তাহলে এখানে আছে সিলভার 1 নাইট্রেট। যখন আমরা ব্যবহার করব তখন সেখান থেকে আলটিমেট ওয়েতে এই যে হাইড্রোজেনগুলো ছিল, এই হাইড্রোজেনগুলো এই সিলভার দ্বারা মূলত প্রতিস্থাপিত হয়ে যায়। এই সিলভারগুলো একটা করে এই অঞ্চলে এসে বসে পড়ে। তাহলে দুইটা হাইড্রোজেনকে যদি প্রতিস্থাপিত করতে হয়, সেক্ষেত্রে আমার কিন্তু সিলভারের প্রয়োজন দুইটা। তাহলে আজকে এখান থেকে আমি যদি C≡CBA আঁকি, এই হাইড্রোজেন সরে গিয়ে এখানে বসবে মূলত একটা সিলভার, এই হাইড্রোজেন সরে গিয়ে এখানে বসবে মূলত আরেকটা সিলভার। তাহলে এখানে মূলত সিলভার ইথানাইট যৌগটা তৈরি হয়। সিলভার ইথানাইট, মেইনলি এগুলোকে আমরা বলি যে সিলভার অ্যালকানাইট। তো যেহেতু ইথাইন ছিল তাই ইথানাইট যৌগটা তৈরি হবে, যার মূলত সাদা অধক্ষেপ পড়ে যায়, এবং আমরা বুঝতে পারি যে এই যে এখানে থাকা ইথাইন মূলত এই যৌগের সাথে বিক্রিয়া দিয়েছে এবং এরকম সাদা অধক্ষেপ ফেলেছে। মেইন কথা এখান থেকে তুমি যদি দেখো, অলরেডি তোমার বুঝে যাওয়ার কথা যে ইথাইন তার হাইড্রোজেনগুলোকে ছেড়ে দিয়েছে এবং হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হয়ে সেখানে সিলভার বসেছে। তাহলে অবশ্যই এই রিঅ্যাকশনে কিন্তু ইথাইনের অম্লধর্মিতা প্রমাণ হয়। আর বাকি এখান থেকে আমার যা কিছু ছিল সেগুলো যদি আমরা একটা হিসাব করে বসাই, দুই পাশে দুইটা হাইড্রোজেন, এখানে থাকা দুইটা অ্যামোনিয়ার সাথে অ্যাটাচ হয়। অ্যামোনিয়াম ছিল কয়টা? এখানে 2 আর এখানে 2 যেহেতু 2 এর সাথে গুণ আকারে থাকে, তাই এখানে অ্যামোনিয়া মূলত ছিল 4টার মধ্যে আমরা যদি একটু রাফ করি, 2টা অ্যামোনিয়া আমরা নিলাম, এবং এখানে থাকা এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন যদি আমরা একটু যোগ করে দিই, তাহলে দেখা যাবে যে মোট অ্যামোনিয়া আসবে মূলত 2টা অ্যামোনিয়াম আয়ন। 2টা অ্যামোনিয়া 2টা হাইড্রোজেনের সাথে মিলে 2 অ্যামোনিয়াম আয়ন বানাচ্ছে। মেইনলি এখানে হাইড্রোজেনগুলো প্লাস আকারে বের হয়ে আসে, তাই 2 অ্যামোনিয়াম। সেই 2 অ্যামোনিয়াম এখানে থাকা নাইট্রেট, এই যে সামনে 2 আর এখানে নাইট্রেট একটা, তাই এই 2 অ্যামোনিয়াম 2 নাইট্রেটের সাথে মিলে মূলত বানিয়ে ফেলবে 2 অ্যামোনিয়াম নাইট্রেট। সেটাই মূলত আমরা এখানে বসিয়ে দিলাম ডিরেক্ট, তোমাকে বোঝানোর জন্য এভাবে দেখানো। তাহলে 2 অ্যামোনিয়াম নাইট্রেট যদি তৈরি হয়ে যায়, তার সাথে মূলত আর কি থাকবে? অ্যামোনিয়ার কিন্তু হিসাব আমাদের কমপ্লিট হয়েছে 2টা, বাট ছিল 4টা। তাহলে আরও 2টা অ্যামোনিয়া রয়ে যায়, সেই 2টা অ্যামোনিয়া মূলত অ্যামোনিয়া গ্যাস আকারে বের হয়ে চলে আসে। তাহলে এই ছিল ওভারঅল আমাদের যে ইথাইন যখন আমাদের ডাইয়ামিন সিলভার 1 নাইট্রেটের সাথে বিক্রিয়া দিবে, সেখানে কিন্তু ইথাইনের হাইড্রোজেনগুলো বের হয়ে যাচ্ছে, যার মাধ্যমে আমরা ইথাইনের অম্লধর্মিতার প্রমাণ পাই। অন্যদিকে এই একই বিক্রিয়া যদি আজকে আমরা CH2 এর সাথে সংঘটিত করতে চাইতাম, ইট মিনস আবারও একই বিকারক ইউজ করতাম, অ্যামোনিয়া 2টা, এবং সেখান থেকে যদি আমরা বলতাম এখানে NO3 এর সাথে যুক্ত করতে চাই, তাহলে তখন কিন্তু লিখতে হতো নো রিঅ্যাকশন। ইট মিনস ইথিন কিন্তু এই ডাইয়ামিন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া দেয় না। তাহলে খুব স্বাভাবিকভাবে প্রমাণিত হলো আজকে আমাদের যে ইথাইন কি ছিল, ইথাইন যেহেতু বলেছি, ইথাইন কি ছিল? ইথিন অপেক্ষা ইথাইন CH2 অপেক্ষা বেশি অম্লধর্মী, বেশি অম্লীয় বা অম্লধর্মী। যেহেতু কোয়েশ্চেনে অম্লীয় ছিল তাই আমরা অম্লীয় লিখলাম। এই পর্যন্ত লিখলে মূলত কিন্তু আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তরটা করা হয়ে গেল। তাহলে আশা করি আমি বুঝাতে পেরেছি যে এই কোয়েশ্চেনের 3 নম্বরে কীভাবে আমরা অর্থাৎ ইথাইন থেকে কীভাবে একটা অ্যারোমেটিক যৌগ বা বেনজিন তৈরি করব। আর 2 নম্বর কোয়েশ্চেন ছিল A আর B এর মধ্যে কোনটি অধিক অম্লীয়। আমরা জাস্ট সংকরণ দিয়ে ব্যাখ্যা করে, বন্ধন দৈর্ঘ্য দিয়ে ব্যাখ্যা করে যদি এই রিঅ্যাকশনটা একটু লিখে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের কোয়েশ্চেন আনসার করা হয়ে যাবে।